আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেল এবং ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিবার নামক যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক করে দেব। কয়টা এখনো নির্দিষ্ট না, সেই জন্য অনেক করে বললাম। যাই হোক, তো আমরা যদি এই অঙ্কগুলো করতে হয়, তোমাদেরকে বলছি বিশেষ করে তোমাদেরকে অবশ্যই এই বইটা একটু সঙ্গে রাখতে হবে। কারণটা হচ্ছে প্রশ্নগুলো যেহেতু বইয়ের মধ্যে আছে। সো এই বইয়ের মধ্যে আমরা বিশেষ করে 8 নম্বর থেকে অঙ্কগুলো আমি সিরিয়ালি করে দিব। তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যদি বইটা সাথে থাকে, এবং সাথে আরো দুটো জিনিস রাখতে পারো। সেটা হচ্ছে দুইটা না, তিনটা। একটা হচ্ছে খাতা, একটা হচ্ছে কলম, একটা হচ্ছে ক্যালকুলেটর, যদি তোমার প্রয়োজন হয়। আচ্ছা, যেহেতু ক্যালকুলেটর কথা বললাম, আমারও তো একটা ক্যালকুলেটর থাকা দরকার। হ্যাঁ, অলরেডি আমার কাছে ক্যালকুলেটর আছে। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো বোঝার জন্য, বুঝে করার জন্য আমাদের বিশেষ করে নজর রাখতে হবে। আমি এই পাশে লিখেছি, একটু দেখো, সূত্র লিখেছি। অর্থাৎ এই চ্যাপ্টার কয়েকটা সূত্র আছে, যে সূত্রগুলো ইমার্জেন্সি, এগুলো না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তো প্রথম সূত্রটা আমি লিখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি পাশে লিখেছি বর্গ একক, ওকে। এবার হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাও বর্গ একক লিখবো। এরপর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, বর্গ একক লিখবো। মনে রাখা ভালো, আমরা যদি মনে রাখি আমাদের ভালো হবে। সেটা কি? 1 মেট্রিক টন সমান 1000 কেজি বা 10 কুইন্টাল। 1 কুইন্টাল সমান বা 1 কুইন্টাল বা 1 টন সমান 100 কেজি। 1 ডেকামিটার সমান 10 মিটার এবং 1 মিটার সমান 10 ডেসিমিটার। এরপর হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সূত্রগুলো পড়েছি এবং যে বিষয়গুলো মনে রাখা জরুরি বলেছি, সবগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বা গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে। আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা 8 নম্বর অঙ্কগুলো করব। আমরা এখানে 8 নম্বর অঙ্কগুলোতে আমাদেরকে বলা আছে কিলোমিটারে প্রকাশ করো। আমাদেরকে প্রকাশ করতে হবে কিলোমিটারে। তাহলে ক নম্বরে কি লেখা আছে আমি একটু লিখবো। ক নম্বর লেখা আছে 40,390 সেন্টিমিটার। ওকে, লিখলাম 40,390 সেন্টিমিটার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এটাকে কি করব? কিলোমিটারে প্রকাশ করব। তো কিলোমিটার প্রকাশ করার জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দুঃখিত, আমরা প্রথমে 100 দিয়ে ভাগ করব। এখন প্রশ্ন করতে পারো 100 দিয়ে কেন ভাগ করব? 100 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি সেটা আমি একটু দেখাবো। 390, এখানে লিখলাম মিটার। তার মানে 100 দিয়ে ভাগ করলে যেটা হয়, সেন্টিমিটারটা মিটার হয়ে যাচ্ছে। কারণ যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বিষয়টা বুঝাইতে পারলাম? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সেই জন্য আমরা 100 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। তো প্রথমে আমরা 100 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে যেটা পেলাম সেটা হচ্ছে 403.90। আচ্ছা, 90 মিটার। এখন এই দশমিকটা যেখানে প্লেস করেছি, এখন এখানে কেন বসবে? মনে রাখবা, 100 দিয়ে যদি আমরা ভাগ করি, যেহেতু দুইটা শূন্য এখানে, 100-র সাথে দুইটা শূন্য, সো আমরা দুইটা অঙ্কের আগে দশমিকটা দিব। ওকে, এরপর এই মিটারটাকে আমরা 1000 দিয়ে ভাগ করবো। 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এখন যেটা পাই সেটা হচ্ছে কিলোমিটার। ব্র্যাকেটে লিখে দিব, যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার। ওকে, তাহলে আমার কাজ শেষ। এবার যা দেখো, এখানে যেহেতু 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার দশমিকটা 3 ঘর আগে যাবে। অর্থাৎ বর্তমান দশমিক যেটা আছে তার 3 ঘর আগে চলে যাবে। তাহলে আমরা লিখলাম 0.403990। আচ্ছা, প্রশ্ন করতে পারো যে দশমিকের আগে শূন্য কেন বসিয়েছি? দশমিকের আগে একটা শূন্য বসালে ভালো, তাহলে সেই জন্য বসিয়েছি। না বসালে এটার জন্য কোনো সমস্যা হবে না। কিলোমিটার। তাহলে ফাইনালি আমরা উত্তরটা পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা খ নম্বরে চলে যাব। এবং খ নম্বরে কি বলেছে? খ নম্বরে বলেছে 75 মিটার 250 মিলিমিটার। তাহলে 75 মিটার 250 মিলিমিটার। আচ্ছা, ইকুয়াল
দেখো মিটার, তাহলে মিটার থেকে আমরা কিলো মিটার প্রকাশ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা 75 মিটার লিখে ফেলবো। এখানে 250কে আমরা 1000 দিয়ে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো? 1000 দিয়ে ভাগ করবো এবং এখানে লিখবো মিটার। কেন? আমরা লিখবো যেহেতু 1000 মিলিমিটার সমান 1 মিটার। বিষয়টা বোঝা গেছে কিনা? আমরা চাইলে এখানে 10 দিয়ে ভাগ করতে পারতাম। যদি 10 দিয়ে ভাগ করি তাহলে সেটা সেন্টিমিটারে রূপান্তরিত হতো এবং সেন্টিমিটারকে আবার 100 দিয়ে ভাগ করলে সেটা মিটারে রূপান্তরিত হতো। তাহলে 10 100 গুণ করলে কত হয়? 1000। ওই 1000 দিয়ে ভাগ করলে আমরা সরাসরি কোথায় মিটার প্রকাশ করতে পারি। ওকে, তাহলে এরপর আমরা লিখলাম 75 মিটার প্লাস, যেহেতু 3টা ঘর সো 0.25 মিটার। এখানে একটা ব্যাপার, 5-এর পরে যে একটা 0 আছে এটা কিন্তু আমি এখানে দিই। মনে রাখবা দশমিকের পরে আমরা বিশেষ করে 2 ঘর পর্যন্ত লিখবো। 2 ঘরের পরে যদি 0 থাকে সেটা লেখার দরকার নেই, কিন্তু যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে লেখার প্রয়োজন আছে। ওকে, তাহলে 75-এর সাথে এখন মিটার মিটার যোগ হবে, তাহলে 75-এর সাথে যোগ করলে 75.25 মিটার। ওকে, এখন এটাকে আমাকে আবার কিলোমিটারে প্রকাশ করতে হবে। যদি কিলোমিটার প্রকাশ করি আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 75.25, তাহলে এখানে কি লিখলাম? কিলোমিটার। কিলোমিটার পাশে লিখে দিব, যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার। ওকে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে 3টা সংখ্যা, মানে হচ্ছে 3টা শূন্য। 3টা শূন্য যেহেতু আমার 3 অঙ্ক আগে আসবে। এখন এখানে দশমিকের আগে আছে মাত্র 2 ঘর, মানে হচ্ছে 5 7 5। তাহলে আমাকে আরেকটা ঘর নিতে হবে। আরেকটা ঘর নিলে আমরা একটা শূন্য দিয়ে কাজ করব। তাহলে 0.07525। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করব 9 নম্বর অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। ওকে, আমরা লিখলাম 9 নম্বর 5.37 ডেকামিটার। ডেকামিটার। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই খেয়াল। এখন এটা আমরা এভাবে করতে পারি, আমরা জানি। তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। ওকে, তাহলে 1 ডেকামিটার সমান 10 মিটার। সুতরাং 5.37 ডেকামিটার সমান, বেশি হবে, বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 5.37 মিটার। ওকে, যেহেতু 10 দিয়ে গুণ করছি, আমাদের যে দশমিকটা আছে এই দশমিকটা একটু ডানে চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি 53.7 মিটার। ওকে, এবার লিখবো আবার আমরা জানি। তাহলে আবার আমরা কি জানি? একটু এদিকে দেখো, 1 মিটার সমান 10 ডেসিমিটার। তো 1 মিটার সমান 10 ডেসিমিটার। ওকে, সুতরাং 53.7 মিটার সমান 10 ইন্টু 53.7। তাহলে কি লিখবো? ডেসিমিটার। ওকে, ইকুয়াল 537 ডেসিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে 10 দিয়ে যখন আবার আমরা কাকে গুণ করবো? 53.7কে গুণ করবো, তখন দশমিকটা আর একবার সামনে চলে যাবে, অর্থাৎ 7-এর সামনে চলে যাবে। তাহলে কত হয়ে গেল? 537 ডেসিমিটার। ওকে, আমরা উত্তর লিখে দিতে পারি 53.7 মিটার, তারপর কমা দিব, এরপর হচ্ছে 537 ডেসিমিটার। ওকে, আমাদের 9 নম্বর শেষ। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কোয়েশ্চেন করবে, বিশেষ করে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 10 নম্বরে। তোমরা বিশেষ করে স্কিপ করে না, পজ দিয়ে কি করবা? অঙ্কগুলো করে নিতে পারবা। এবার 10 নম্বরে চলে যাব। 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে বলছে, নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, আমরা ক নম্বরে দেখছি কি লেখা আছে, ভূমি আছে, উচ্চতা আছে। তাহলে আমি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে? ত্রিভুজাকার ক্ষেত্রের
ক্ষেত্রের ভূমি সমান 10 মিটার 10 মিটার এবং ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা সমান 6 মিটার 6 মিটার। তাহলে এবার আমরা লিখবো আমরা জানি আমরা কি জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে লিখবো বর্গ একক। ওকে, এবার হাফ লিখলাম, ভূমির জায়গায় ভূমিটা লিখে দিব 10 ইন্টু উচ্চতা জায়গায় উচ্চতা 6 আর এখানে লিখবো বর্গ মিটার। কেন বর্গ মিটার লিখবো? যেহেতু এখানে মিটার আছে। ওকে, তাহলে আমরা আবার হাফ লিখলাম ইন্টু 10 6 10 কত 60 বর্গ মিটার। তাহলে 2 দিয়ে আমরা 60কে কাটলে 30, তাহলে 30 বর্গ মিটার। শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। ওকে, এবার খ নম্বরটা একটু করে দিব। খ নম্বরটা আমরা এদিকে করি। খ নম্বরটা লেখা আছে কি ভূমি 25 সেন্টিমিটার উচ্চতা 14 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে দেওয়া আছে ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি কত 25 সেন্টিমিটার এবং ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা কত আছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। আচ্ছা, আমরা একটু এদিকে আলাদা করে দিয়ে এদেরকে, না হলে আবার একটু গুলিয়ে ফেলবো আমরা। ওকে, তাহলে ইকুয়াল 1 লিখলাম, তারপর হাফ লিখলাম, তারপর ভূমি কত, ভূমি হচ্ছে 25 লিখলাম 25 ইন্টু উচ্চতা হচ্ছে 14 তাহলে বর্গ মিটার। তাহলে ইকুয়াল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গুণটা করে ফেলবো। তাহলে 25 গুণ কত 14, ওকে 350। তাই লিখলাম 2/1 ইন্টু 350 দুঃখিত এখানে বর্গ সেন্টিমিটার লিখতে হবে। আচ্ছা, তাহলে সেমি। ওকে, 2 দিয়ে আমরা 350কে ভাগ করলে 175 হয়। তাহলে 175 সেমি। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ। অঙ্কগুলো একদম সহজ, জাস্ট তুমি সহজভাবে নিবা। ওকে, এবার আমরা 11 নম্বরে চলে যাব। তাহলে 11 নম্বরে কি বলছে? 11 নম্বর বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তারপর বলছে এর চারদিকে একবার পদক্ষেপ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আচ্ছা, এবার প্রথমে লিখবো আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। ওকে, এবার লিখবো দেওয়া আছে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার। দেখো আমি ক মিটার লিখেছি, ঠিক আছে। তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এখন প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য কত হবে। যেহেতু বলেছে প্রস্থের 3 গুণ, তাহলে ক এর 3 গুণ হচ্ছে 3 ক, তাই লিখবো 3 ক মিটার। ওকে, এরপর হচ্ছে সুতরাং আয়তাকার, বা আমরা এখানে অতএব লিখতে পারি, অতএব লিখবো নাকি আমরা কি লিখবো? আচ্ছা, আবার আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে দেওয়া হয়নি, এখানে লেখা দরকার ছিল। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি
2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা প্রস্থ লিখলাম, এরপর এখানে লিখবো একক। কি লিখবো? একক। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, এখন আমরা এখানে পরিসীমার সূত্রটা কেন আনলাম, এটা একটা ব্যাপার। পরিসীমার সূত্র আনার কারণ হচ্ছে, মানে হচ্ছে আমি যদি বিষয়টা এইভাবে দেখাই, এটা একটা আয়তাকার ক্ষেত্র, এটা একটা আয়তাকার ক্ষেত্র। বলছে এখান থেকে শুরু করে এটুক, তারপর এটুক, 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 যদি এভাবে হাঁটা হয় তাহলে 1 কিলোমিটার হয়। তার মানে যেহেতু চারোটা বাহুর যোগফলই বলছে, এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটার সূত্র পরিসীমা আসবে। ওকে, মানে চারোটা যোগ করে দিলেই কি হবে? পরিসীমা হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম। এখন হচ্ছে ইকুয়াল 2, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরছি 3 ক, আর প্রস্থ পাইছে ক, তাহলে এখানে লিখবো মিটার। ওকে, এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 ইন্টু 3 ক, আচ্ছা এখানে লিখলাম 2 গুণ কত? 4 ক মিটার। তো ফাইনালি এখানে কত? 8 ক মিটার। ওকে, ঠিক আছে। এবার আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে। তাহলে এই 8 ক মিটার মানে হচ্ছে কত? 1000 মিটার, যেহেতু উপরটা পরিসীমা। ওকে, তাহলে 8 ক সমান 1000 বা ক সমান 8 ভাগের 1000। আচ্ছা, বা তাহলে এখন আমরা কি পাবো? 1000 না, তাহলে 1000কে আমরা 8 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগ করলে আমাদের কি আসতেছে? 125 আসছে। তাহলে ক সমান 125। সুতরাং তাহলে এই যে ক সমান 125 পেলাম, এটাই পেলাম প্রস্থ, তাহলে আমরা লিখবো অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 125 মিটার। ঠিক আছে, সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 125-এর 3 গুণ, তাহলে 125 ইন্টু 3 মিটার। তো ফাইনালি কত? আমরা 125কে 3 দিয়ে গুণ করি, গুণ 3, কত পেলাম? 375। তাহলে 375 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে কত নম্বরে? 12 নম্বরে চলে যাব। আচ্ছা, 12 নম্বরে কি বলেছে দেখো, 12 নম্বর বলছে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে? দেখো, প্রতি মিটার বলেছে, যদি মিটার বলে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পরিসীমা বের করতে হবে। আর যদি প্রতি বর্গ মিটার বলতো সেই ক্ষেত্রে আমাদের বের করতে হতো ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা আয়তাকার যেহেতু বলেছে, সো আমরা আয়তাকার যেহেতু বলেছে, সো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রই পড়বে। তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে নাম্বার হচ্ছে 12, দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে আয়তাকার পার্কের। আচ্ছা, তাহলে আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান 100 মিটার এবং আয়তাকার পার্কের প্রস্থ সমান 50 মিটার। আমরা জানি, তাহলে আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তাহলে এখানে লিখবো একক। ওকে, তাহলে 2 প্রথমে দৈর্ঘ্য লিখবো, দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে কত? 50, তাহলে এখানে লিখবো মিটার। তাহলে 2 গুণ কত? 150 মিটার, তাহলে ইকুয়াল 300 মিটার। ওকে, এখন দেখো 300 মিটার পেলাম, এটা কি? এটা পেলাম পরিসীমা। তাহলে এখন আমরা এখনই লিখবো,
1 মিটার বেড়া লাগাতে, কি লাগাতে, পার্কের চারিদিকে বেড়া, হ্যাঁ বেড়া দিতে খরচ হয় কত, 100 টাকা। কত টাকা? 100। সুতরাং আমাদের এটা লাগবে 300 মিটার। 300 মিটার বেড়া দিতে খরচ কি হবে, বেশি হবে, আর বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে আমরা লিখলাম 100 ইন্টু 300, তাহলে ফাইনালি টাকা লিখলাম 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। ওকে, আমরা 12 নম্বর শেষ করলাম। এবার আমরা চলে যাব হচ্ছে 13 নম্বরে। 13 নম্বর বলেছে একটি সামুদ্রিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করে। একদম সহজ, আমরা এখানে লিখেছি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। ওকে, তাহলে আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে প্রথমে 12 নম্বরটা আমরা মুছে দিব। ওকে, 12 নম্বরটা আমরা মুছে দিব, হ্যাঁ মুছে দিলাম। এবার আমরা 13 নম্বরে চলে যাব। 13 নম্বরে কি বলছে? 13 নম্বর বলছে দেওয়া আছে আমরা যার তথ্য পাচ্ছি সামান্তরিকের ভূমি, তাহলে ভূমি পাচ্ছি কত, ভূমি পাচ্ছি 40 মিটার, 40 মিটার। উচ্চতা কত পাচ্ছি, উচ্চতা পাচ্ছি 50 মিটার, 50 মিটার। এখানে আমরা একটা এবং ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা জানি তাহলে আমরা কি জানি, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, লিখব বর্গ একক। ওকে, তাহলে আমরা ভূমির জায়গায় ভূমি লিখলাম, ইন্টু উচ্চতা জায়গায় উচ্চতা লিখলাম, তারপরে কি লিখবো, বর্গ মিটার। ওকে, 4 5 20 মানে হচ্ছে 2000 বর্গ মিটার। আর এটি হচ্ছে উত্তর, খুব সহজ অঙ্ক। এরপর চলে যাব 14 নম্বরে। একটি ঘনকের একধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 14 নম্বরে চলে যাব। তাহলে 14 নম্বর এখানে করতে পারবো আমরা। দেওয়া আছে একটি কি লেখা আছে, ঘনকের একধার। আচ্ছা, ঘনকের এক ধারের দৈর্ঘ্য সমান 4 মিটার। সুতরাং ঘনকের এক ধারের ক্ষেত্রফল লিখব, ক্ষেত্রফল। আচ্ছা, এই সূত্রটা এখানে মিসিং আছে। ঘনক মাথায় রাখবা যে ঘনকের প্রত্যেকটা তল বর্গাকৃতি হয়। যদি বর্গাকৃতি হয় তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ইউজ করতে হবে। তাহলে 4 ইন্টু 4 বর্গ মিটার। তাহলে আমরা এখানে লিখে রাখবো, যেহেতু ঘনকের প্রত্যেক তলা বর্গাকৃতি হয়। ওকে, আচ্ছা গেল। আমরা জানি ঠিক আছে, একটি আচ্ছা এইভাবে আমরা জানি একটি ঘনকের 6টি মোট 6টি তলা রয়েছে। ওকে, তাহলে একটি ঘনকের কয়টি তলা রয়েছে, 6টি তলা রয়েছে। তাহলে সুতরাং ঘনকের এখানে বলেছে ঘনকের তলাগুলো ক্ষেত্রফল বা ঘনকটির, আচ্ছা ঘনকটির তলাগুলোর ক্ষেত্রফল সমান, ওদিকে কত পেলাম, এদিকে পেলাম 16 বর্গ মিটার। ওকে, তাহলে 16 ইন্টু 6 বর্গ মিটার, ফাইনালি 96 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। আমি আবার একটু বলছি, তাহলে ঘনকের একধারের দৈর্ঘ্য কত, 4 মিটার। যদি 4 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, 16 বর্গ মিটার।
যেহেতু ঘনকের প্রত্যেক তলা বর্গাকৃতি সেজন্য কি মানে গুণ হয়েছে। ওকে, আচ্ছা আমরা এটা এখানে লিখে আমরা এটা কোথায় লিখি, এখানে লিখি 16 বর্গ মিটার। ওকে, এরপরে আমরা জানি একটি ঘনকের মোট 6টি তলা রয়েছে। কয়টি তলা? 6টি তলা। তাহলে একটি তলায় যদি 16 মিটার বর্গ মিটার হয়, তাহলে 6টি তলায় কত হবে? 6 দিয়ে গুণ হবে 16কে। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি? 96 বর্গ মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার চলে যাব হচ্ছে আমরা 15 নম্বরে। আচ্ছা 15 নম্বর কি বলছে দেখি। 15 নম্বর বলছে জোসেফ তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করে। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে? ওকে, আচ্ছা আমরা তাহলে 15 নম্বরটা করব। জোসেফ 1 খণ্ড জমিতে আলু উৎপাদন করে কত? 5 কুইন্টাল 700 গ্রাম। তাহলে 5 কুইন্টাল 700 গ্রাম, আমি একটু এদিকে নিচে লিখলাম 700 গ্রাম। ওকে, তাহলে সুতরাং জোসেফ এখানে যেহেতু কত বলেছে, তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড। আচ্ছা তাহলে আমরা 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন। তাহলে 5 গুণ 11, তারপর হচ্ছে কুইন্টাল, তারপর হচ্ছে 700 গুণ 11 কি লিখবো? গ্রাম। ওকে, তাহলে 5 11 55 কুইন্টাল, তারপর হচ্ছে 7,700 গ্রাম। ওকে, একটু দেখো, যেহেতু আমরা এখানে লিখেছিলাম দেখো 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। সো আমরা এখানে কি করতে পারি? 10 দিয়ে ভাগ করব কাকে? 55কে। তাহলে এটা মেট্রিক টন হয়ে যাবে। কি হয়ে যাবে? মেট্রিক টন। আচ্ছা প্লাস এবার 7,700কে আমরা ভাগ করব কি দিয়ে? 1000 দিয়ে। তাহলে এটা কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। কি হয়ে যাবে? কেজি। ওকে, এবার দেখো তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 5.5 মেট্রিক টন। ওকে, তারপর পাচ্ছি এখানে পাচ্ছি 7.7 কেজি। এখন প্রশ্ন করতে হবে 7.7 কিভাবে হলো? ওই যে 3 ঘর আগে আসবে, 3 ঘর মানে এখানে দশমিকটা বসবে, এখানে দশমিকটা বসলে তাহলে 7.7 কেজি হবে। ওকে, এবার আমরা চলে যাব আরেকটু আগাবো, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এই অঙ্কগুলো। আচ্ছা এবার দেখো, তাহলে 5.5 মেট্রিক টন মানে হচ্ছে 5 মেট্রিক টন যোগ 0.5 মেট্রিক টন। আচ্ছা তারপর যোগ 7 কেজি যোগ 0.7 কেজি। ওকে, এবার আমরা 5 মেট্রিক টন লিখলাম, মেট্রিক টন। আচ্ছা দেখো 0.5 মেট্রিক টন যেটা আছে এটা তো ভাঙ্গা আছে, যেহেতু পূর্ণ সংখ্যা না, তাই এটাকে আমরা কি করতে হবে? এটাকে আমরা 1000 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? 0.5 ইন্টু 1000, এখন লিখলাম কেজি। কি লিখলাম? কেজি যোগ 7 কেজি যোগ 0.5 কেজিকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে গ্রামার হয়ে যাবে। কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। তাহলে এদিকে 5 মেট্রিক টন যোগ এখানে হচ্ছে 500 কেজি। ওকে, তারপর যোগ 7 কেজি যোগ এখানে 7 দিয়ে যদি আমরা 0.7 দিয়ে 1000কে গুণ করলে 700 হবে, 700 গ্রাম। তাহলে ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে 5 মেট্রিক টন যোগ 500 তারপর 7, তাহলে 507 কেজি, এর হচ্ছে 700 গ্রাম। 700 গ্রাম। তাহলে আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, না বুঝলে একটু কয়েকবার করে দেখবা, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। ওকে, তাহলে আমাদের কত গেল? 15 নম্বর গেল। এবার আমরা চলে যাব 16 নম্বরে। 16 নম্বরে প্রশ্নটা বলেছে কি, পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, তার প্রতি একর জমিতে কি পরিমাণ? তাহলে কম হবে স্বাভাবিকভাবে। তাহলে আমরা দেখি, চলে যাই 16 নম্বরে। আচ্ছা
16 নম্বরে চলে যাব। 16 নম্বরে কি বলে একটু আমরা দেখব। আচ্ছা, প্রথমে সে বলেছে পরে সে 16 একর জমিতে, আচ্ছা তাহলে 16 একর জমিতে ধান উৎপন্ন হয়, ধান উৎপন্ন হয়, ধান উৎপন্ন হয় 28 মেট্রিক টন, মেট্রিক টন। ওকে, সুতরাং 1 একর জমিতে ধান উৎপন্ন হয় কম, কম হলে কি হবে, ভাগ হবে, তাহলে 16 ভাগের 28 মেট্রিক টন। তাহলে আমরা যদি কত মানে 28কে 16 দিয়ে ভাগ করি, তাহলে 28 ভাগ 16, তাহলে পাচ্ছি কত, 1.75 মেট্রিক টন, তাহলে 1.75 মেট্রিক টন। ওকে, এবার দেখো তাহলে 1 মেট্রিক টন যোগ 0.75 মেট্রিক টন, সবগুলো একই স্টাইলে করব। তাহলে 1 মেট্রিক টন যোগ আবার 0.75কে কত দিয়ে গুণ করবো, 1000 দিয়ে গুণ করবো। 1000 দিয়ে গুণ করলে কি হবে, কেজি হবে, কি হবে, কেজি। তাহলে 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন কত, 750 কেজি। আচ্ছা, লিখে ফেললাম আমরা, একটু তারপরে বিষয়টা কনফার্ম হয়। 0.75 ইন্টু 1000, হ্যাঁ দেখো 750, ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, তাহলে আমরা উত্তর লিখে দিলাম। ওকে, এবার আমরা চলে যাব 17 নম্বরে। 17 নম্বরে কি বলছে দেখো, 17 নম্বর বলছে একটি স্টিল মিলে 1 মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়, ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়। ওকে, তাহলে আমরা 17 নম্বরে চলে যাব। 17 নম্বরটা করব। 17 নম্বরটা একটু বড় হবে, সেই জন্য আমাদের পুরো জায়গাটা দরকার হবে, সেই জন্য আমরা 15 নম্বরটা মুছে দিলাম, 16 নম্বরটা মুছে দিলাম, 16 নম্বর মুছে দিলাম। হ্যাঁ, এবার 17 নম্বর। 17 নম্বরটা কি বলছে দেখো, দুঃখিত, আগের অঙ্কটাতে সম্ভবত কত ছিল, লেখা ছিল 15 ছিল, এটা 16 হবে। আচ্ছা, একটি স্টিল মিলে 1 মাসে হচ্ছে কত, 20,000 মেট্রিক টন দৈনিক। আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে, আমরা জানি কি জানি, 1 মাস সমান 30 দিন। ওকে, অর্থাৎ 30 দিনে কি তৈরি হয়, রড তৈরি হয়, রড তৈরি হয় কত, 20,000 মেট্রিক টন, ঠিক আছে, 20,000 মেট্রিক টন। আচ্ছা, সুতরাং একদিন রড তৈরি হয় কম, কম হবে কি হবে, ভাগ হবে, তাহলে 30 ভাগের 20,000 মেট্রিক টন। আচ্ছা, এবার দেখো 30 দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা পাবো 666 সমস্ত 3 ভাগের 2 মেট্রিক টন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 666 মেট্রিক টন লিখলাম, প্লাস 3 ভাগের 2 মেট্রিক টন লিখলাম। ওকে, এবার আমরা আবারও আগের মতো 666 মেট্রিক টন লিখলাম, যোগ 3 ভাগের 2 ইন্টু 1000। 1000 দিয়ে কেন গুণ করলাম, কেজি করার জন্য, কি করার জন্য, কেজি করার জন্য। তাহলে পেলাম 666 মেট্রিক টন প্লাস 3 ভাগের 2000 কেজি। ওকে, তারপর হচ্ছে 666 মেট্রিক টন যোগ 666 সমস্ত 3 ভাগের 2 কেজি। আচ্ছা, এখন কি হলো, 666 মেট্রিক টন যোগ 666 কেজি যোগ 3 ভাগের 2 কেজি। আচ্ছা, তাহলে এখন আমরা আবারও লিখে ফেলি, 666 মেট্রিক টন যোগ 666 কেজি যোগ 3 ভাগের 2 ইন্টু 1000। 1000 দিয়ে গুণ করলে কি হবে, 1000 দিয়ে গুণ করলে গ্রাম হয়ে যাবে। ওকে, তাহলে ফাইনালি কি হলো, 666 মেট্রিক টন, তারপর 666 কেজি, তারপর 666 সমস্ত 3 ভাগের 2 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এরপরও না বুঝলে অঙ্কটি বারবার পজ দিয়ে দেখবে এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করবে, আশা করছি অঙ্ক বুঝতে কষ্ট হবে না। আচ্ছা,
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ভিডিওতে যেহেতু অনেক বড় হয়ে যাবে, সেজন্য অলরেডি বড় হয়ে গেছে, আমরা এই 17 পর্যন্ত করলাম। নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করব। অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওর জন্য। খুব শীঘ্রই নেক্সট ভিডিও পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।